আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন, আপনাদের সাথে আছি আমি আহমেদ। আজকে আরো একটি ভয়ঙ্কর এবং লোমহর্ষক ঘটনা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি আজকের এই ঘটনাটি আপনাদের মনে এক অন্যরকম ভয়ের শিহরণ দিতে সক্ষম হবে। প্রিয় লিসেনার, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, কারণ আপনাদের জন্য আমি প্রতিনিয়ত নতুন নতুন ভয়ের ঘটনা নিয়ে হাজির হচ্ছি। আর যদি ঘটনাটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটনটি চাপতে ভুলবেন না, আর কে কোথা থেকে শুনছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আর কথা বাড়াবো না, চলুন ঘটনা শুরু করি। আজকের এই ঘটনাটি আমাদেরকে এক প্রবাসী ভাই পাঠিয়েছেন। উনি ঘটনাটি যেভাবে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই আপনাদের মাঝে পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে সুস্থ আছেন। আমার নাম মোহাম্মদ মানিক এবং আমি দেশের বাইরে থাকি। আমার স্থানীয় ঠিকানা কুমিল্লার দাউদকান্দির কোনো একটি গ্রামে। সঙ্গত কারণে আমি গ্রামের নামটি গোপন রাখছি। আমার পাঠানো ঘটনাটি সকলে অনুগ্রহ করে সম্পূর্ণ শুনবেন, কারণ এটি একটি সত্য এবং বাস্তব ঘটনা। এই ঘটনাটি আমার বাবার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা, আর এই ঘটনাটি আমি আমার বাবার কাছ থেকে যেভাবে শুনেছিলাম আপনাদের কাছেও ঠিক সেভাবেই তুলে ধরলাম। বলছেন আমার বাবা। এই ঘটনাটি যখন ঘটে তখন আমার বয়স আনুমানিক 12 কি 13 বছর হবে, আর ঘটনাটি আজ থেকে প্রায় 40 কি 45 বছর আগের ঘটনা। যে সময় ঘটনাটি ঘটে সেই সময় আমাদের পরিবারের অবস্থা খুবই খারাপ ছিল। আমার বাবা সারাদিন কাজ করে যে টাকা পয়সা কামাই করে আনতো তাই দিয়ে আমাদের পরিবার চলতো। আর এইদিকে আমি সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দিতাম, ঘোরাঘুরি করতাম, নানা ধরনের অপকর্ম করতাম, কৃষকের গাছ থেকে সবজি ফল এই সমস্ত চুরি করতাম, কোনো কাজ কাম করতাম না। সময়টা তখন বর্ষাকাল। আমার বাবা তখন নৌকা চালাতেন। একদিন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আমার বাবা আমার মার সাথে রাগারাগি করছেন, কেন আমি কোনো কাজ কাম করি না, সারাদিন দাউরে বাউরে ঘুরে বেড়াই। এই নিয়ে মার সাথে তুমুল ঝগড়া করলেন এবং এক পর্যায়ে কোথায় যেন চলে গেলেন। এরপর আমি ঘুম থেকে উঠে মায়ের কাছে গিয়ে কি হয়েছে জিজ্ঞেস করতে মা আমার সাথে রেগে আগুন। আমাকে চিল্লাচিল্লি করে বলতে লাগলেন কেন আমি কোনো কাজ কাম করি না, সারাদিন বন্ধু বান্ধবের সাথে ঘুরি, কেন বাবার কষ্ট বুঝি না, এই ধরনের কথা বলতে লাগলেন। এরপরে মা বললেন বাবাও নাকি এই বিষয় নিয়ে মায়ের সাথে ঝগড়া করছে। এই কথা শোনার পরে আমার বেশ রাগ হলো। আমি তখনই বাড়ি থেকে বেরিয়ে গেলাম এবং ঘাটে বাঁধা নৌকাটা নিয়ে বাজারে চলে গেলাম। সময়টা তখন বর্ষাকাল, আর এই কারণেই চতুর্দিকে শুধু পানি আর পানি। আর এই পানির জন্য মানুষের হাটে বাজারে যাতায়াত করার একমাত্র মাধ্যম হলো নৌকা। আর এই কারণে আমি নৌকাটাকে বাজারের ঘাটে বেঁধে বসে থাকলাম। এরপরে যার যার গন্তব্য স্থানে আমি তাদেরকে পারাপার করলাম পয়সার বিনিময়ে। সারাদিন না খেয়ে না দিয়ে আমি নৌকা চালালাম। বেশ ভালো টাকা ইনকাম হলো আমার। সময়টা তখন পরন্ত বিকেল। আমি বাজারের ঘাটে নৌকা বেঁধে বসে আছি। তখন 2-3 জন লোককে দেখতে পেলাম আমার নৌকার দিকে এগিয়ে আসছে। একটা পর্যায়ে আমার নৌকার কাছে এসে আমাকে জিজ্ঞেস করলো আমি ভাড়া যাবো কিনা। আমি সম্মতি জানালো। ওনারা ওনাদের গ্রামের নাম বললেন। ওনাদের গ্রামটাই বাজারের ঘাট থেকে প্রায় 10 থেকে 12 কিলোমিটারের পথ। আমি তখন তাদের সাথে ভাড়ার জঞ্জাট মিটিয়ে তাদেরকে অনুমতি দিলাম নৌকায় ওঠার। এরপরে তাদের নিয়ে যাত্রা শুরু করলাম। যেতে যেতে প্রায় ওনাদের গ্রাম থেকে বা ওনাদের গন্তব্য থেকে 2 থেকে 3 কিলোমিটার দূরত্বে থাকা অবস্থায় মাগরিবের আজান দিয়ে দেয়। এরপর আমি যথারীতি তাদেরকে তাদের গন্তব্য স্থানে পৌঁছে দিলাম। এরপর যাত্রীরা তাদের ভাড়া মিটিয়ে তাদের গন্তব্য স্থানের দিকে রওনা দিল। আর এইদিকে তখন আমার অবস্থা খুবই খারাপ। একে তো সারাদিনের না খাওয়া, তারপরে সারাদিনের পরিশ্রম, আমি আর একটুও সামনে আগানোর ক্ষমতা রাখলাম না। তখন আমি নৌকা থেকে নেমে কিছুটা এগিয়ে দেখলাম কোনো দোকান পাওয়া যায় নাকি। কিছুটা পথ এগিয়ে যাওয়ার পরে একটা চায়ের দোকান আমার চোখে পড়লো। সেখান থেকে আমি কিছুটা রুটি এবং কলা কিনে নিয়ে নৌকায় চলে আসলাম। নৌকায় এসে খাওয়া দাওয়া শেষ করার পরে যখন রওনা দিব তখন দেখলাম আশেপাশের চতুর্দিক অন্ধকার ছেয়ে গেছে। আকাশে চাঁদ থাকলেও ওই রকম আলো ছিল না। হালকা চাঁদের আলোয় আশেপাশে একটু একটু দেখা যায়। এমতো অবস্থায় আমার তখন একা একা রওনা করতে ভয় করলো। আর এই কারণে আমি ওইখানে বসে কারো আসার অপেক্ষা করতে লাগলাম। মনে মনে চিন্তা করতে লাগলাম যদি আমার গ্রামের বা আমার আশেপাশের গ্রামের কাউকে পাই তাহলে কম টাকায় হলেও তাকে আমার নৌকায় নিয়ে নেব। ওইখানে অপেক্ষা করতে করতে কখন যেন আমার ঘুম চলে আসছে, আমি নিজেও টের পাইনি। একটা সময় আমি ঘুম থেকে ওঠার পরে দেখি ওই জায়গায় আমি আর গোটা কয়েক নৌকা ওইখানে বসে আছে। একে একে সবাই তার বাড়ির দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আমিও তখন ঘুম ঘুম চোখে নৌকার ছাউনি থেকে বের হয়ে আশেপাশে দেখতে লাগলাম। তখনই কোথা থেকে যেন একজন লোক এসে আমাকে জিজ্ঞেস করলো আমি ভাড়া যাবো কিনা। এরপর আমি লোকটাকে কোথায় যাবেন জিজ্ঞেস করতে লোকটা যে ঠিকানা বললো ওই ঠিকানা থেকে আমার বাড়িতে যেতে 20 থেকে 25 মিনিট সময় লাগবে। একটা বড় বিল পাড়ি দিলেই আমার বাড়ি। আর এই কারণে আমি 7-5 না ভেবে লোকটাকে আমার সাথে নিয়ে নিলাম। এরপরে লোকটাকে নিয়ে রওনা শুরু করলাম। কিছুটা দূর যাওয়ার পরে
লক্ষ্য করলাম লোকটার হাতে একটি ঘড়ি আছে, আর এই কারণে ওনাকে জিজ্ঞেস করলাম কয়টা বাজে। লোকটা তখন বলল রাত 9:27। আকাশে তখন চাঁদের আলোয় সম্পূর্ণ বিল স্পষ্ট দেখা যাচ্ছে। আমিও লোকটাকে নিয়ে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা পথ নৌকা চালিয়ে লোকটাকে তার গন্তব্যে পৌঁছে দিলাম। লোকটা নৌকা থেকে নেমে ভাড়া দিতে দিতে হাতের ঘড়ির দিকে তাকিয়ে বলল, রাত তো প্রায় 12টা বেজে গেছে, তুমি কি এত রাতে একা একা বাড়িতে যেতে পারবে ছোট মানুষ? যদি তোমার সমস্যা হয় তাহলে তুমি আজ আমার সাথেই থাকতে পারো। কিন্তু আমি তাকে না জানিয়ে দিলাম, কারণ আমি সারাদিন বাড়িতে যাইনি, আর এই কারণে মা খুব চিন্তায় ছিল, আর এখনো যদি না যাই তাহলে তো বাড়িতে সবাই খুব চিন্তায় পড়ে যাবে। এই কথা ভেবে আমি ওই লোককে জানালাম না, আমার কোনো সমস্যা নেই, আমি চলে যেতে পারবো। আর তাকে নামিয়ে দিয়ে আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা শুরু করলাম। ওই লোকটাকে যে জায়গায় নামিয়ে দিয়েছি সেখান থেকে আমার বাড়িতে যেতে হলে প্রথমে বড় একটা বিল পড়বে, এরপর একটা খালের পথ ধরে আরো 2টা বিল পাড়ি দেওয়ার পরেই আমার বাড়ি। যাই হোক, আমি বিলের মাঝে নৌকা বিয়ে সেই খালের প্রান্তে চলে আসছি। বিলের মাঝে কোনো আগাছা না থাকায় আমার নৌকা বাইতে কোনো সমস্যা হয়নি। আমি এত সময় যেই বিল থেকে এই খালে আসলাম, এই খালের অপর প্রান্তে আবার একটা পুরনো বড় কবরস্থান আছে। চাঁদের আলোয় সেই কবরস্থান দূর থেকে দেখা যাচ্ছে। আমি খালের মাঝখান দিয়ে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে নৌকা বাইছি। আকাশে ভরা পূর্ণিমার চাঁদ না হলেও তার আলো বেশ ভালোই দেখা যাচ্ছে। সেই আলোতে দেখতে পাচ্ছি বাতাসের কারণে বিলের পানিতে বা খালের পানিতে তখন হালকা মৃদু দোল উঠেছে, আর সেই পানির দোল আর আকাশের চাঁদ মিলেমিশে একাকার হয়ে চতুর্দিক তখন চকচক করছে। আমি তখন নৌকা নিয়ে এগিয়ে যাচ্ছি আর হেরে গলায় গান গাইছি। যদিও বা মনের ভিতরে একটু ভয় সৃষ্টি হয়েছে, কিন্তু হেরে গলায় গান গাইতে গাইতে মনের ভয়টাকে একটু ধামাচাপা দিয়ে রাখার চেষ্টা করছি। এরপরে আমি যখন চলতে চলতে ওই কবরস্থানটার কাছাকাছি চলে আসলাম, তখন দূর থেকে লক্ষ্য করলাম সাদা সাদা কি যেন দেখা যায়। আমি তখন মনে মনে ভাবলাম এগুলো হয়তো বা কেউ খরা জাল দিয়ে বিলের মাঝে মাছ ধরছে, কোনো মানুষ। তাই আমি নৌকাটা নিয়ে তাদের দিকে এগিয়ে যেতে শুরু করলাম। তাদের কাছে যেতে আমি যেই জিনিস দেখলাম, এটা দেখে আমার সারা শরীর শক্ত হয়ে জমে গেল। মনে হতে লাগলো আমি ওইখানেই মারা যাব। আমি এত সময় যাদেরকে সাদা পোশাক পরিহিত মানুষ ভেবে এসেছিলাম, আসলে এরা কোনো মানুষ নয়। এরা মানুষের চাইতেও আরো অনেক লম্বা লম্বা, এবং তাদের হাতের নখ অনেক বড় বড়, আর তাদের মুখ ভয়ঙ্কর ভাল্লুকের মতো হিংস্র দেখতে। আর তারা একসাথে সম্মিলিত হয়ে একটা কবর খুঁড়ছে ওইখানে। আমি যেন আমার চোখকেই বিশ্বাস করতে পারছি না। মনে হতে লাগলো মৃত্যু আমার চোখের সামনে আমি দেখতে পাচ্ছি। এই দৃশ্য দেখার পর আমি প্রাণপণে নৌকাটাকে বিলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু আচমকা কোথা থেকে যেন এত বাতাস শুরু হলো, আমি কোনোভাবেই নৌকাটাকে ওই প্রান্তে নিতে পারছি না। এরপরে নৌকাটা বাতাসের সেই ঝাপটায় সেই কবরস্থানের কাছে এসে ভিড়ে গেল। নৌকাটা যখন পাড়ে এসে ভিড়লো, আমি তখন লক্ষ্য করলাম সেই কবরস্থানের পাড়ে থাকা ওই ভয়ঙ্কর অবয়বগুলো আমার দিকে তাকালো। তাদের জল চলে ভয়ঙ্কর চোখ থেকে আমার হৃৎপিণ্ড ওইখানে জমে গেল। কিন্তু আমি নিজেকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করতে লাগলাম। নৌকায় থাকা সেই বৈঠাটা নিয়ে আমি নৌকা থেকে নেমে পড়লাম। আমি দেখলাম সেই জন্তুগুলো আমার দিকে অতর্কিত ভাবে হামলা শুরু করলো। আমিও তখন বিসমিল্লাহ বলে আল্লাহু আকবার বলে সেই ভয়ঙ্কর জন্তুগুলোর দিকে এলো পাথারে বইটা চালাতে শুরু করলাম। এরপরে সেই মানুষরূপী ভয়ঙ্কর জন্তুগুলো আমার বইটার আঘাতে এক একটা ভয়ঙ্কর বিকট চিৎকার করতে করতে সেই খালের পানিতে ঝাঁপিয়ে পড়তে শুরু করলো। একটা সময় সেই মানুষরূপী হিংস্র সব জানোয়ারগুলো পানিতে মিশে যায়। আর তারপরে আমি ওই দিকে তাকিয়ে দেখি একটা কবরের অনেকটা অংশ খুঁড়ে একটা লাশকে অর্ধেক কবর থেকে বের করে নিয়েছে। আমি আরো আশেপাশে লক্ষ্য করে দেখতে পেলাম ওইদিকে একটা জায়গায় মিষ্টির পাতিল পড়ে আছে, এবং সেই মিষ্টির পাতিলের ভিতরে আবার কিছু মিষ্টিও অবশিষ্ট আছে। আমি আর সাহস করতে পারিনি ওইখানে থাকার। আমি তাড়াতাড়ি নৌকায় উঠে নৌকা চালানো শুরু করি। আমার কাছে মনে হতে লাগলো নৌকার পিছনে পিছনে পানিতে কি যেন চলছে। সেই কবরস্থান থেকে অনেকটা দূরে আসার পরে দূর থেকে একটা ভেসাল জাল দেখতে পেলাম। সেই জালটাতে একটা লোক মাছ ধরছে, তার পাশে একটি হারিকেন ঝুলানো। আমি তখন ভয়ে ভয়ে সেই জালের পাশ ঘেঁষে নৌকা চালিয়ে যেতে শুরু করি, কিন্তু আমি কোনোভাবেই নৌকা ঠিকভাবে চালাতে পারছিলাম না ভয়ে। আমার এরকম ভয় দেখেই হয়তোবা সেই লোকটা চিৎকার করে জিজ্ঞেস করলো, কেউ মাঝের বাড়ি কই? আমি তখন লোকটার দিকে তাকিয়ে দেখলাম 40 থেকে 50 বছরের একটি লোক সেই ভেসাল জালে বসে আছে। আমি ভয়ার্ত কণ্ঠে সেই লোককে আমার গ্রামের নাম বলি। লোকটা তখন আমার বাড়ির নামও জিজ্ঞেস করে। আমি তখন ভয়ে ভয়ে আমার বাড়ির নামও বলে দেই। আমার বাড়ির নাম শোনার পরে লোকটা তখন আমাকে তার কাছে যেতে বলল। আমি জিজ্ঞেস করলাম, কেন চাচা? লোকটা তখন ধমকের সুর আমাকে বলল, যা বলছি তাই করো। এরপর আমি নৌকা নিয়ে তার ভেসালের কাছে গেলে আমাকে বলল নৌকাটা যেন
শক্ত করে তার ভেসালের বাঁশের সাথে বেঁধে ফেলি। আমি তার কথা মোতাবেক তাই করলাম। তখন লোকটা ভেসাল থেকে আমার নৌকার মধ্যে নেমে এলো এবং আমার হাত ধরে বলল আমি যেন পানিতে নামি এবং পানিতে নেমে আমি যেন গোসল করি। আমি জিজ্ঞেস করলাম কেন? তখন লোকটা ধমকের সুরে আমাকে বলল যা বলছি তাই করো। আমি তখন তাড়াতাড়ি করে পানিতে নেমে গেলাম। তখন লোকটা আমার হাত ধরে রেখেছিল। আমি পানিতে নেমে ডুব দিলে আমি ভয়ঙ্কর আওয়াজ শুনতে পাই, মনে হচ্ছে অনেকগুলো ভয়ঙ্কর জন্তুর একসাথে চিৎকার করে উঠছে। আমি তখন ভয়ে তাড়াতাড়ি করে পানি থেকে উঠে যাই। নৌকায় উঠে যাওয়ার পরে লোকটা তার ছাউনি করা নৌকায় আমাকে নিয়ে গেল আর সেখান থেকে একটি লুঙ্গি এবং শুকনো গামছা আমাকে দিল। আমি তা দিয়ে শরীর মুছে লুঙ্গিটা পরে যখন নৌকায় বসলাম তখন লোকটা আমাকে জিজ্ঞেস করলো ওই কবরস্থানে তুমি কি করছো? হ্যাঁ। এরপরে লোকটা একটা সরিষার তেলের বোতল বের করে তার মধ্যে কিছু একটা পরে ওইখানে ফু দিয়ে আমার সারা শরীরে ভালো করে মাখতে বলল। এরপরে আমি তেলটা ভালো করে আমার শরীরে মাখার পরে আমার সারা শরীরে ধুম জ্বর চলে এলো। এরপরে সেই লোকটা তার নৌকায় ছাউনি থাকা ছোট ছোট দুইটা খাতা এবং যা ছিল তা দিয়ে আমার শরীরটাকে জড়িয়ে ফেলে আর কি যেন বিড়বিড় করে পরে আমার সারা গায়ে ফু দিতে শুরু করে। তার সেই ফুয়ের সাথে সাথে আমার শরীরের জ্বর যেন আরো বৃদ্ধি পেতে শুরু করে, সারা শরীর কাঁপুনি দিতে শুরু করে। একটা পর্যায়ে কাঁপুনির পরিমাণ এমন হতে থাকে মনে হচ্ছে নৌকাটার আমার শরীরের কাঁপুনিতে দুলতে দুলতে একটা সময় ডুবেই যাবে। একটা পর্যায়ে আমি কাঁপতে কাঁপতে শোয়া থেকে উঠে যাই এবং সেই লোকটা আবার আমাকে জড়িয়ে ধরে তাড়াতাড়ি করে শুইয়ে দেয়। একটা পর্যায়ে মনে হচ্ছে পানিতে বেশ বড় বড় মাছ লাফালাফি করছে। লাফালাফি এমন ভাবে করছে মনে হচ্ছে আশেপাশে সব ভেঙে চুরে ফেলবে। আর একটা পর্যায়ে খুব ঝড়ো বাতাস বইতে শুরু হয়, মনে হয় এই ঝড়ের বাতাসে নৌকাটা এখনই ডুবে যাবে। আর তখন সেই লোকটা একটা পর্যায়ে জোরে জোরে তোয়াদুরুদ পড়তে থাকতেছে আর আমাকে চেপে শক্ত করে ধরে আমার শরীরে ফু দিতেছে। এভাবেই সারা রাত চলতে থাকে। একটা পর্যায়ে দূরে মসজিদ থেকে ভেসে আসে ফজরের আজান। আর ফজরের আজান হওয়ার সাথে সাথে আমার শরীরটা একদম স্বাভাবিক হয়ে যায়। সব জ্বর এক নিমিষে উধাও হয়ে যায় আর বাহিরের পরিবেশটাও শান্তশিষ্ট আর স্বাভাবিক হয়ে যায়। আশেপাশে ঝড়ো বাতাস থেমে যায়, পানিতে ভয়ঙ্কর ঝাপটা ঝাপটির আওয়াজ থেমে যায়। এক কথায় সবকিছু স্বাভাবিক হয়ে যায়। আর তখন আমার সারা শরীর তেলে একদম ভিজে চপচপ হয়েছিল। আর এই কারণে মুরব্বী আমাকে পানিতে নেমে গোসল করতে বলে। আমিও তার কথা মোতাবেক পানিতে নেমে গোসল করার পরে মুরব্বীর সাথেই সেই নৌকার ছাউনি ঘরে ফজরের সালাত আদায় করি। এর বেশ কিছু সময় পরে সেই লোকটার ছেলে আসে আর সাথে করে খাবার নিয়ে আসে। তখন আমরা দুইজনে একসাথে খাবার খাই। খাবার খাওয়ার পরে লোকটা আমাকে সেই রাতের কথা খুলে বলে। লোকটা বলে আমি গতকাল রাতে কবরস্থানে যেগুলা দেখেছি সেগুলা ভয়ঙ্কর আদমখোর জিন, আর আমি ওইগুলাকে আঘাত করার কারণে ওইগুলা আমার পিছনে পড়ে যায়। ওইগুলা আমাকে মেরেই ফেলতো যদি এই লোকটার সাথে দেখা না হতো। এই লোকটা তার জানা তদবিরের মাধ্যমে আমাকে কাল রাতে ওইগুলার হাত থেকে রক্ষা করে। লোকটা আরো বলে আমি গত 15 বছর যাবত এই জায়গায় মাছ ধরি আর আমি রাতের বেলায় মাছ ধরার কারণ হলো আমি টুকটাক কবিরাজি জানি আর এই কারণে আমি রাতের বেলায় এই জায়গায় মাছ ধরি। তুমি কাল রাতে কি দেখেছো? এই চাইতে আরো বেশি ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস আমি দেখি, কিন্তু আমি কোনো কিছু বলি না। আর এরা মাঝে মাঝে আমার জালের কাছেও আসে। আর রাতে যে কবরটাকে তুমি খুঁড়তে দেখছো ওই কবরটাকে কাল দিনেই দিয়েছে। আর আমি প্রথম থেকেই দেখছি তারা সেই কবরটার কাছে আসতে, কিন্তু আমি কিছুই বলি নাই। আর তোমার সাহস কত মিয়া, তুমি এইগুলাকে আঘাত করছো, মারছো। আমি যদি তোমাকে এখান থেকে ছেড়ে দিতাম তাহলে তুমি সামনের বিলটাতে গেলেই ওরা তোমাকে মেরে ফেলতো। তুমি কি তোমার নৌকার পিছনে আওয়াজ শুনোনি? ওই জিনিসগুলো তোমার পিছনে পিছনে আসছিল। আমি তোমার বাবাকে চিনি আর এই কারণেই তোমাকে আটকিয়ে রেখেছি, কারণ তোমার বাবা মাঝে মাঝে এই দিক দিয়ে যেত ভাড়া মারতে। লোকটা এই সমস্ত কথা বলতে বলতে আরো সকাল হয়ে যায়। স্পষ্ট দিনের আলো চতুর্দিকে ছড়িয়ে পড়ে। তখন লোকটা আমাকে আরো ঝাড়ফুঁক করে এবং আমাকে উদ্দেশ্য করে আরো বলে আর জীবনে কখনো এই সমস্ত জিনিস দেখলে আঘাত করবা না। এরপর আমি লোকটাকে অনেক ধন্যবাদ দিয়ে এবং লোকটার কাছ থেকে বিদায় নিতে চাইলে লোকটা একটা কালা সুতার মাঝে কি যেন পরে গিট দিয়ে আমার হাতে বেঁধে দেয়। এরপরে লোকটার কাছ থেকে বিদায় নিয়ে আমি চলে এসে বাড়িতে মার কাছে সবকিছু বলি। মা সবকিছু শোনার পরে স্থানীয় এক মসজিদের হুজুরের কাছে নিয়ে গিয়ে আমাকে ঝাড়ফুঁক করিয়ে আনে। এরপরে আমার সাথে আর কখনো কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেনি। এটাই ছিল আমার বাবার কাছ থেকে শোনা ঘটনা। ভালো লাগলে উৎসাহিত করবেন। আগামীতে আরো ভয়ঙ্কর ঘটনা পাঠাবো। আমার কাছে আরো অনেক ঘটনা আছে, আমি সেই ঘটনাগুলো ধীরে ধীরে সব শেয়ার করবো আপনাদের সাথে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ। এই বলে উনি ওনার ঘটনা শেষ করেছেন। চমৎকার একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। সুদূর প্রবাস থেকে কষ্ট করে এত চমৎকার একটি ঘটনা আমাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করছি আপনি ভবিষ্যতে আরো ভয়ঙ্কর ঘটনা আমাদের মাঝে শেয়ার করবেন।
প্রিয় দর্শক, আপনাদের কাছে যদি এরকম ভয়ঙ্কর ভৌতিক কাহিনী থেকে থাকে তাহলে কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারেন, লিখে অথবা রেকর্ড করে horrorbanglatels@gmail.com এই ইমেল ঠিকানায় অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ঘটনা পাঠাতে পারবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে, চাইলে সেখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। তো প্রিয় লিসেনার, এখনো পর্যন্ত যারা শুনছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ঘটনাটি কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তো প্রিয় লিসেনার, আর কথা বাড়াবো না, আজ বিদায় নেব। আবারও হাজির হচ্ছে আগামী সোমবার। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, নিরাপদে থাকুন আর অবশ্যই হরর বাংলা টেলসের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।